নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল শিক্ষামূলক কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জুন মাস চলছিল। ঝলসে দেওয়া গরমে সবাই অতিষ্ঠ। সাবিত্রী দেবী হাঁসফাঁস করতে করতে নিজের ঘরের দরজার কাছে বসেছিলেন। বিদ্যুৎও ছিল না, তার উপরে তার ঘরের যে পাখাটা লাগানো ছিল সেটাও খুব কম হাওয়া দিত। গরমে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। প্রচণ্ড গরমের কারণে তিনি যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কয়েকদিন ধরে তার মানসিক অবস্থাটাও ঠিক ছিল না। হঠাৎ তিনি ঘর থেকে উঠে বাইরে উঠোনে রাখা জলের ট্যাঙ্কের পাশে গিয়ে বসেন। নিজের কাপড় খুলে সেখানেই নিজের গায়ে জল ঢালতে শুরু করেন। হা হা, ঠাকুমা, সেম সেম, ঠাকুমা বাইরে স্নান করছে, ঠাকুমার বাথরুমে স্নান করে না। 6 বছরের দীপ আর 4 বছরের অঞ্জলি নিজেদের ঠাকুমাকে উঠোনে কাপড় ছাড়া স্নান করতে দেখে হেসে হেসে তাকে নিয়ে মজা করতে লাগলো। বাচ্চাদের আওয়াজ শুনে বৌমা বাইরে এসে নিজের শাশুড়ি সাবিত্রী দেবীকে দেখে বলল, হে ভগবান, এই বুড়ির তো লজ্জা বলে কিছুই নেই। যেখানে মন চায় সেখানেই বসে স্নান করতে শুরু করে। বাড়ির ছেলে বউ আর বাচ্চারা আছে, সেটারও খেয়াল নেই। বুড়ি নিজে তো পাগল হয়েছে, আমাদেরও পাগল করে ছাড়বে। এরপর সে 2 বাচ্চার হাত ধরে বলল, চলো তোমরা ভিতরে ঘরে চলো, এই বুড়ির কোনো ভরসা নেই, কখন তোমাদেরই আবার ক্ষতি করে বসে। সাবিত্রী দেবীও কিছু না বলে নিজের কাপড় তুলে নিয়ে চুপচাপ ঘরে ফিরে গেলেন। পরদিন সকালে সাবিত্রী দেবীর প্রতিবেশী শিলা দেবী ঘুম থেকে উঠে উঠোনে এসে সাবিত্রী দেবীকে দেখে চমকে গেলেন। তিনি দেখলেন সাবিত্রী দেবী উঠোনে বাঁধা তাদের পোষা কুকুর টাইগারের থালা থেকে খাবার তুলে খাচ্ছেন। শিলা দেবী দৌড়ে গিয়ে বললেন, আরে আরে সাবিত্রী দিদি, এটা কি করছেন? এটা তো টাইগারের খাবার, আপনি এটা খাবেন না। চলুন আমার বাড়িতে চলুন, আমি আপনাকে জলখাবার করে দিচ্ছি। তিনি সাবিত্রী দেবীর হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তারপর গরম গরম চা আর পরোটা বানিয়ে খুব আদর করে তাকে খাওয়াতে লাগলেন। সাবিত্রী দেবী এমনভাবে খাচ্ছিলেন যেন বহুদিন ধরে কিচ্ছু খাননি। তাকে এভাবে খেতে দেখে শিলাদেবী মনে মনে বললেন, হে ভগবান, তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, এমন ছেলে বউ যেন কোনো শত্রুকেও দিও না। খাওয়ানোর পর তিনি সাবিত্রী দেবীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে বৌমা সুরভিকে বললেন যেন তিনি শাশুড়ির ঠিকমতো একটু খেয়াল রাখেন। শিলাদেবী চলে যেতেই সুরভি নিজের শাশুড়িকে ধাক্কা মেরে বলল, এই বুড়িটা আমার জীবনটাকে নরক করে দিয়েছে, না জানি কখন লুকিয়ে বাইরে বেরিয়ে যায়, পাড়াপড়শিদের সামনেও আমার মান সম্মানের শেষ করে দেয়, পাগলি বুড়ি কোথাকার। বেচারি সাবিত্রী দেবী কিছুই বললেন না। তিনি তো নিজের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছেন। তাকে মারো, ধাক্কা দাও কিংবা গালাগালি করো, তিনি চুপচাপ সব সহ্য করতেন। যখন সুস্থ অবস্থাতেও তিনি অত্যাচারী বৌমার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেননি, তখন মানসিক ভারসাম্য হারানোর পরে কী বা আর করতে পারেন। সুরভি নিজের শাশুড়িকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে নিজে বিড়বিড় করতে করতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যায় অফিস থেকে রাজু বাড়ি ফিরতেই সুরভি ঝাঁপিয়ে পড়ল তার উপরে। কি ভেবেছেন আপনি আমাকে? আমি কি কোনো রোবট নাকি মেশিন? বাড়ির সব কাজ আমিই করব, আপনার 2 বাচ্চাকে সামলাবো, স্কুলে পাঠাবো, পড়াবো, আর আপনার এই পাগলি মাকেও সামলাবো। সুরভি এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল, যখন বুড়িটা ভালো ছিল তখন আমাকে বিছানা থেকেও নামতে হতো না, কিন্তু যেদিন থেকে পাগল হয়েছে সেদিন থেকেই পুরো বাড়ির দায়িত্ব আমার মাথায় এসে পড়েছে। আমি আপনাকে কতবার বলেছি, এই পাগলি বুড়ি আমাদের কোনো কাজের নয়, বরং বাড়িতে থাকলে সমস্যা আরো বাড়ায়। আপনি তো সকালেই অফিসে চলে যান আর সন্ধ্যায় ফেরেন, কিন্তু সারা দিন এই বুড়ির পাহারা দিতে হয়। সে আরো বলল, আপনি একে পাগলা কারোতে ভর্তি করে দেন না কেন? অন্তত আমি একটু শান্তিতে বাঁচতে পারবো। কখনো কখনো তো আমার ভয় করে, যদি এটা আমার বা আমার বাচ্চাদেরই কোনো ক্ষতি করে বসে। ঠিক তখনই পাশের বাড়ির একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রাজু কাকা, বাইরে চলুন, দেখুন দিদা কি করছে। ছেলেটার কথা শুনে রাজু আর সুরভি দুজনই বাইরে দৌড়ে গেল। সে গিয়ে দেখল রাস্তার ধারে যে ইস্ত্রি করার লোকটা বসে, সাবিত্রী দেবী তার ইস্ত্রি করা সব কাপড় রাস্তায় ছড়িয়ে দিয়েছেন আর হাততালি দিয়ে হেসে চলেছেন। বেচারা ইস্ত্রিওয়ালা নিজের কাপড়গুলো কুড়িয়ে তুলতে ব্যস্ত।
রাজু আর সুরভি মিলে সাবিত্রী দেবীকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলো। রাজু রাগে হাত তুলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সুরভি, তুমি তাকে ঘরে বন্ধ করে রেখেছিলে, তাহলে এটা বাইরে এলো কিভাবে? সুরভি বলল, হ্যাঁ, আমি তো ঘরেই বন্ধ করেছিলাম, না জানি কিভাবে বেরিয়ে এসেছে। তুমি ঠিকই বলেছিলে, এর পাগলামি দিন দিন বাড়ছেই। এই পাগলটার কোনো ভরসা নেই, কখন কি করে বসবে বলা যায় না। সত্যি একে পাগলা গাড়িতে পাঠিয়ে দিতে হবে, না হলে আমাদেরও পাগল করে দেবে। সাবিত্রী দেবী ঘরের কোণে ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিলেন। রাজু বলল, তুমি চিন্তা করো না সুরভি, শুধু আমার অফিস থেকে ছুটি পাওয়ার অপেক্ষা করো। ছুটি পেলেই আমি এটাকে মানসিক হাসপাতালে নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলবো আর একে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্ত হব। সাবিত্রী দেবী ছিলেন এক বড় জমিদার পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই রাজকুমারের মতো আদরে বড় হয়েছিলেন। ছোট থেকেই তার সবকিছু শেখার প্রবল আগ্রহ ছিল। মেয়ের বুদ্ধি আর আগ্রহ দেখে তার বাবা মাও তাকে সব রকম শিক্ষা দিয়েছিলেন। বিয়ের বয়স হওয়ার আগেই তিনি সেলাই, কাঁথা সেলাই, রান্না, পেইন্টিং সব কাজেই দক্ষ হয়ে উঠেছিলেন। অল্প বয়সেই তার বিয়ে হয় দীনেশ প্রসাদ বাবুর সঙ্গে। দীনেশবাবু কাপড়ের ছোট্ট ব্যবসা করতেন। খুব ধনী না হলেও তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও সৎ মানুষ। তার সেই ভদ্রতা আর ভালো ব্যবহারে মুগ্ধ হয়েই সাবিত্রী দেবীর বাবা মা তাকে জামাই হিসাবে পছন্দ করেছিলেন। দীনেশবাবুর আয়ে কোনো রকমের সংসার চলত, কিন্তু সাবিত্রী দেবী নিজের বুদ্ধি আর দক্ষতা দিয়ে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে পুরো সংসারের দায়িত্ব সামলেছিলেন। ছেলে রাজু আর মেয়ে রিনার পড়াশোনার জন্য তিনি কত পরিশ্রমই না করেছেন। কখনো আচার আর পাঁপড় বানিয়ে বিক্রি করেছেন, কখনো চাদরের উপর সুন্দর নকশার কাঁথা সেলাই করে বিক্রি করেছেন, কখনো পাড়ার মহিলাদের ব্লাউজ আর সালোয়ার সেলাই করেছেন, আবার শীতকালে নানান ধরনের সোয়েটার বুনে বিক্রিও করেছেন। ধীরে ধীরে সাবিত্রী দেবীর প্রতিভার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি যেমন ভালো মা ছিলেন, তেমন ছিলেন আদর্শ বৌমা। তিনি শ্বশুর শাশুড়িকেও খুব সেবা করতেন। কিন্তু হঠাৎ লিভার ক্যান্সারে দীনেশবাবুকে এমনভাবে গ্রাস করল যে তিনি আর বিছানা থেকে উঠতেই পারলেন না। অনেক চিকিৎসার পরও একদিন স্ত্রী আর সন্তানদের একা রেখে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এই আঘাতে সাবিত্রী দেবীও ভেঙে পড়লেন। তিনি অসুস্থ হয়ে পড়তে লাগলেন। রাজু তাকে ডাক্তার দেখায়, সব পরীক্ষা করায়, কিন্তু রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ল না। ডাক্তার বললেন, মায়ের শরীরে কোনো অসুখ নেই, উনি গভীর মানসিক আঘাতের মধ্যে আছেন। ওনার ভালোভাবে খাওয়া দাওয়া আর যত্নের প্রয়োজন। ওনাকে খুশি রাখুন, ধীরে ধীরে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। দীনেশবাবুর মৃত্যুর পর সাবিত্রী দেবী আরও বেশি পরিশ্রম করতে শুরু করেছিলেন, কারণ তখনও রাজু পড়াশোনা করছিল আর মেয়ে রিনা বিয়ের 5 বছর পর কানাডায় গিয়ে সংসার পেতেছিল। যেখানে রিনা আর তার স্বামী দুজনেই চাকরি করতেন, তাই মায়ের সঙ্গে খুব বেশি কথা বলার সময়ও পেতেন না। এদিকে সাবিত্রী দেবী কানেও একটু কম শুনত, তাই রিনা বেশিরভাগ সময় ভাইয়ের কাছ থেকেই মায়ের খবর নিত। রাজুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তখনও সাবিত্রী দেবীরই কাঁধে ছিল, তাই নিজেকে সামলে তিনি আবার জীবনের পথে ফিরে এলেন। রাজু পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে গেল। তখন সাবিত্রী দেবী ভাবলেন, এবার ছেলের বিয়ে দিয়ে ঘরে একটা মিষ্টি বউ নিয়ে আসবেন, সংসারে আনন্দ আসবে আর বাড়ির কাজেও একটু সাহায্য পাবেন। কিন্তু তিনি জানতেন না, সুরভির রূপে তিনি ঘরে কোনো বউ নয়, এক বিষধর সাপ নিয়ে আসছেন, যে তাকে ছোবল মেরে গিলেও ফেলবে আর বিন্দুমাত্র অনুতাপও করবে না। স্বামীর মৃত্যুর ক্ষত তখনও শুকায়নি, তার উপর বৌমার অত্যাচার তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিল। সংসারের দায়িত্ব তো তিনি বহু বছর ধরেই সামলাচ্ছিলেন, কিন্তু সুরভির প্রতিদিনের মানসিক নির্যাতন তার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। একদিন সাবিত্রী দেবী নিজের ঘরে বসেছিলেন, তখনই সুরভি চিৎকার করে বলল, বুড়ি, কোথায় আছিস? আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। সাবিত্রী দেবী বললেন, এই আনছি বৌমা। তিনি তাড়াতাড়ি করে জল এনে দিতেই সুরভি সেটা খাওয়ার বদলে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই গ্লাসে নয়, নতুন গ্লাসে নিয়ে আয়। সাবিত্রী দেবী আবার নতুন গ্লাসে জল নিয়ে এলেন, তখন সুরভি আবার জলটা ফেলে দিল। সাধারণ জল নয়, ঠান্ডা জল চাই, আবার নিয়ে আয়। তিনি আবার ঠান্ডা জল নিয়ে এলেন।
কিন্তু এবার সুরভি পুরো গ্লাসটাই তার মুখের উপরে ছুঁড়ে ফেলে মেরে চিৎকার করে বলল, পুরো গ্লাস আনতে বলেছিলাম, আধা গ্লাস আনতে বলেছিলাম। সাবিত্রী দেবী আবার আধা গ্লাস জল এনে দিলেন। তখন গিয়ে সুরভি জল খেলো। সুরভি প্রায়ই এই ধরনের ব্যবহার করত, প্রায়ই এই ধরনের আচরণ করত সাবিত্রী দেবীর সঙ্গে। একদিন সকালে ঘুম থেকে উঠে সাবিত্রী দেবীর কেমন যেন অদ্ভুত লাগলো। তিনি আয়নায় নিজের সুন্দর মুখটা দেখেই চিৎকার করে উঠলেন। সুরভি তার লম্বা ঘন চুল কেটে দিয়েছে। সাবিত্রী দেবী কান্নায় ভেঙে পড়লেন। হে ভগবান, আমার এত সুন্দর লম্বা চুল কেটে দিল! কাঁদতে কাঁদতে তিনি নিজের ঢেউ খেলানো চুলের কথা মনে করতে লাগলেন। এইভাবেই সুরভি বহুবার নিজের শাশুড়ির নতুন নতুন শাড়িগুলোকেও কাঁচি দিয়ে কেটে নষ্ট করে দিয়েছিল। তখনও সাবিত্রী দেবী খুব কেঁদেছিলেন। সুরভি ইচ্ছা করেই কখনো সাবিত্রী দেবীর চায়ে চিনির বদলে নুন মিশিয়ে দিত, আবার কখনো বাথরুমের বাইরে থেকে দরজা বন্ধ করে দিত। সাবিত্রী দেবী বাথরুমের ভিতরে থেকে চিৎকার করতে থাকতেন, কিন্তু অনেকক্ষণ পরে গিয়ে সুরভি দরজা খুলত। তখন তিনি কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসতেন। রাজু তখন পুরোপুরি সুরভির হাতের পুতুল হয়ে গিয়েছিল। সে ভুলেই গিয়েছিল সেই সমস্ত কষ্ট আর ত্যাগের কথা যা তার মা তার জন্য সহ্য করেছিলেন। আর সুরভির অত্যাচারের কারণে সাবিত্রী দেবীর মানসিক অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। দীনেশবাবুর মৃত্যুর সময়ই ডাক্তার বলেছিলেন সাবিত্রী দেবীকে যেন কোনো রকম মানসিক চাপ থেকে দূরে রাখা হয়, কিন্তু এখানে তো সামান্য চাপ নয়, সুরভির রূপে যেন অত্যাচারের এক বিশাল পাহাড় তার উপরে ভেঙে পড়েছিল। এদিকে রিনা নিজের মায়ের সঙ্গে দেখা করার জন্য ভীষণ উৎসাহিত ছিল। পুরো 3 বছর পর সে মাকে দেখতে আসছিল, তাই অনেকদিন আগেই ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। মায়ের জন্য অনেক উপহার কিনেছিল, সময় পেলেই সেগুলো গুছিয়ে প্যাক করত। হঠাৎ প্যাকিং করতে করতে সে বলল, আরে আরে, এটা তো আমি ভুলেই গেছি। রিনার স্বামী আনন্দে হেসে তাকে ড্রাই ফ্রুটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ রেনু, তোমার আগের মতো আর কিছু মনে থাকে না, দেখো এটাও রাখতে ভুলে গেছো। ঠিক তখনই রিনার ছেলে দীপ নিজের নানির জন্য আংটি এগিয়ে দিয়ে বলল, মা, এটাও তো রয়ে গেছে। রিনা হেসে বলল, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো একেবারেই ভুলে গিয়েছিলাম। শুনুন তো, আমার সব প্যাকিং হয়ে গেছে, তবুও একবার পুরো বাড়িটা দেখে নেবেন কিছু বাদ পড়েছে কিনা। আনন্দ বলল, ঠিক আছে রেনু, আমি দেখে নেব। এভাবেই তাদের ভারতে আসার প্রস্তুতি জোর কদমে চলতে লাগলো। পরের দিন তারা বিমানবন্দরে পৌঁছে গেল। নিজের দেশের মাটিতে পা রাখতেই আনন্দে তার মন ভরে উঠল। 3 বছর পর নিজের দেশকে চোখের সামনে দেখে রিনার খুশি যেন আর সীমা রইল না। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে রিনার সঙ্গে এক মহিলার আলাপ হয়েছিল। গল্প করতে করতে রিনা তাকে বলছিল যে তিনি 3 বছর পর দেশের আর নিজের বাড়িতে ফিরছে। মায়ের সঙ্গে মায়ের গুণের কথাও গর্ব করে বলতে লাগলো, আন্টি, আমার মা একেবারে অলরাউন্ডার। আমি আমার মাকে নিয়ে খুব গর্ব করি। এমন কোনো কাজ নেই যে আমার মা পারেন না, সব কাজেই একেবারে নিখুঁত। মহিলাটি হেসে বলল, হবেই তো মা এত গুণবতী। আগের সময় মহিলারা সত্যিই খুব দক্ষ হতেন, তবে তোমার মাঝে খুব সংসারী মানুষ, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। মায়ের প্রশংসা শুনে রিনার মন আনন্দে ভরে উঠল। গল্প করতে করতে কখন যে পথ শেষ হয়ে গেল কেউ টেরই পেল না। বিদায়ের সময় রিনা বলল, আন্টি, কখন আমাদের বাড়িতে আসবেন, মায়ের সঙ্গে দেখা করবেন। মহিলাটি বলল, অবশ্যই মা, সুযোগ পেলে নিশ্চয়ই আসব। ঠিক আছে আন্টি, বাই। এরপরে দুজনে নিজেদের পথে চলে গেল। বাড়ি আর খুব দূরে ছিল না। রিনার বুকে ধুকপুকানি যেন বেড়েই চলছিল, কিন্তু বাড়ির সামনে পৌঁছেই সে থমকে গেল। দেখল বাড়ির বাইরে অনেক লোক জড়ো হয়ে আছে। এত লোক দেখে তার বুক কেঁপে উঠল। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই শুনতে পেল সবাই নিজেদের মধ্যে ফিসফিস করছে, কিন্তু কি হয়েছে সেটা কেউ স্পষ্ট করে বলছিল না। তার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সে বাড়ির ভিতরে ঢুকতেই যেন তার পায়ের তলার মাটি সরে গেল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। পিছন থেকে আনন্দ আর গোলু এসে হতবাক হয়ে গেল। তারা দেখলো সাবিত্রী দেবীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এলোমেলো চুল, বড় বড় নখ, শুকিয়ে যাওয়া ঠোঁট, কালচে হয়ে যাওয়া ত্বক, ছেঁড়া কাপড়, খালি পা।
কি ভয়ঙ্কর অসহায় অবস্থা! মাথা নিচু করে শিকলে বাঁধা অবস্থায় পড়েছিলেন তিনি। রিনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো নিজের মায়ের পুরনো চেহারা, সেই মা যিনি তাকে বিদেশে পাঠানোর সময় কত উপদেশই না দিয়েছিলেন, সেই পরিপাটি মা যিনি সামান্য নোংরা সহ্য করতে পারতেন না, সেই বুদ্ধিমতী মা যিনি চোখের পলকে সব কাজ করে ফেলতেন, সেই মা যিনি তাকে এত সুন্দর করে মানুষ করেছেন। এসব ভাবতে ভাবতেই রিনা দৌড়ে গিয়ে মায়ের সামনে মেঝেতে বসে পড়ল। প্রথমেই মায়ের শিকল খুলে দিল, তারপর মায়ের হাত ধরে কাঁপা গলায় বলল, মা, আমি রিনা, তোমার মেয়ে। মা খুব মন দিয়ে তার মুখের দিকে তাকালেন, চিনে নেওয়ার চেষ্টা করতে লাগলেন, কারণ মা এমন এক সত্তা যে পাগল হয়ে গেলেও নিজের সন্তানকে ভুলে যায় না। কিছুক্ষণ পরে ধীরে ধীরে তিনি বললেন, রেনু, আমার রেনু নাকি? রিনা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, আমি তোমার রেনু। এইটুকু শুনেই সাবিত্রী দেবী হাউ মাউ করে কেঁদে উঠলেন। রিনা নিজের মাকে জড়িয়ে ধরল। এদিকে দাঁড়িয়ে সুরভি রাগে সব দেখছিল। আনন্দ আর গোলুও এসে সাবিত্রী দেবীর পাশে বসে পড়ল। ভাগ্যের কি নির্মম খেলা! 3 বছর পর মা মেয়ের মিলন হলো, কিন্তু এমন অবস্থায়। এরপর রিনা নিজের বৌদি সুরভিকে জিজ্ঞাসা করল, বৌদি, এসব কি? মায়ের এই অবস্থা কেন? মা তো পুরো সুস্থ ছিলেন, তাকে এভাবে কেন রাখা হয়েছে? একসঙ্গে এত প্রশ্ন শুনে সুরভির মুখ শুকিয়ে গেল। রিনা নিজের মায়ের মতোই বুদ্ধিমতী ছিল। বৌদির মুখ দেখেই অনেক কিছু বুঝে গেল সে উঠে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই সুরভি তোতলাতে তোতলাতে বলল, মা পাগল হয়ে গেছেন, তাই তাকে বেঁধে রাখা হয়েছে। সবাইকে খুব বিরক্ত করেন। এই কথা শুনেই রিনা সজোরে একটা চড় মারল সুরভির গালে। সুরভি চিৎকার করে উঠল, আমাকে মারছো কেন? তোমার মা আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে, এবার পাগলা গারদেই যাবে তোমার মা। রিনা নিজের পা থেকে চটি খুলে সুরভির দিকে ছুঁড়ে মারল। সুরভি চিৎকার করতে করতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই সেখানে রাজু এসে পৌঁছালো। রিনাকে দেখে সে ঘাবড়ে গেল। রিনা তাকেও একই প্রশ্ন করলো, কিন্তু সেও একই উত্তর দিতে লাগলো। রিনা রাগে সজোরে একটি চড় কষিয়ে দিল রাজুর গালেও। রাজু গালে হাত দিয়ে একপাশে দাঁড়িয়ে বলল, আমরা কি করব? মা তো পাগল হয়ে গেছে, সবাইকে বিরক্ত করে, তাই পাগলাগারদে পাঠাতেই হবে। কথা হয়ে গেছে, ওখানেই যাবে। রিনা রাগে কাঁপতে কাঁপতে বলল, পাগলাগারদে মা নয়, তোমরা যাবে। তোমাদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা করব, আমি জেলে পাঠিয়ে ছাড়বো। আমার মায়ের এই অবস্থা করেছো তোমরা, একটা মাকেও সামলাতে পারলে না তোমরা। এই বলে রিনা নিজের মাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। আনন্দ খাবার অর্ডার করে দিল। রিনা খুব যত্ন করে মায়ের মাথায় তেল মালিশ করলো। তারপরে যে কাপড়গুলো সে মায়ের জন্য এনেছিল সেগুলো বের করে মাকে স্নান করিয়ে পরিয়ে দিল। ততক্ষণে খাবার চলে এসেছিল। সে নিজের হাতে মাকে খাইয়ে দিল, মুখ মুছে দিল। এরপর মায়ের চুল শুকিয়ে গেলে সুন্দর করে বেঁধে দিল। ধীরে ধীরে যেন সেই আগের সেই পরিচিত সাবিত্রী দেবীকে ফিরে পাওয়া যাচ্ছিল। রিনার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই এক প্রতিবেশী মহিলা তার স্বামী ও সন্তানদেরকে নিয়ে সেখানে এলেন। রিনাকে দেখে খুব খুশি হলেন। তারপর সাবিত্রী দেবীকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আজ সাবিত্রী দেবীকে একদম আগের মতো লাগছে। মেয়ে আসাতেই যেন আবার সেই পুরনো সাবিত্রী দেবী আবার ফিরে এসেছেন। না হলে ওকে দেখে আমার খুব কষ্ট হতো। রিনা গভীর গলায় জিজ্ঞাসা করল, আন্টি, মায়ের সঙ্গে এমন কি হয়েছিল? কি করেছে ওরা যে মা পাগল হয়ে গেলেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো মা, যেদিন থেকে বৌমা এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই বাড়িটাকে নরক বানিয়ে দিয়েছে। সাবিত্রী দেবী এই বাড়িটাকে স্বর্গের মতো গুছিয়ে রেখেছিল, আর এই ডাইনি সব শেষ করে দিল। তিনি আরও বললেন, সাবিত্রী দেবীর সঙ্গে খুব ব্যবহার করত, সব কাজ করিয়ে স্বামীর সামনে দেখাতো সে নাকি সব একাই করেছে। সারাক্ষণ খোঁচা দিত, বিরক্ত করত। সাবিত্রী দেবী ঝাড়ু দিলে আবার ময়লা এনে ফেলে দিত, বারবার দরজা খুলে বন্ধ করে শব্দ করত। এমন সব কাজ করত যাতে সাবিত্রীর মাথার ওপরে প্রভাব পড়ে। এই কথা শুনে রিনার ভিতরে রাগ আরও বেড়ে গেল। সে রাজু আর সুরভির বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা করল। দুজনই অনেক ক্ষমা চেয়েছিল, কিন্তু রিনা তাদেরকে ক্ষমা করেনি।
শেষ পর্যন্ত তাদের নিজেদের কাজের শাস্তি পেতেই হলো। এরপর রিনা নিজের মাকে সঙ্গে করে বিদেশে নিয়ে গেল। সেখানে একটি ভালো মানসিক হাসপাতালে তার চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে সাবিত্রী দেবীর স্বাস্থ্যের অনেক উন্নতি হতে লাগলো। তিনি আবার আগের জীবনে ফিরতে শুরু করলেন, আর একদিন পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। রিনা নিজের মায়ের সেবায় কোনো খামতি রাখেনি। আনন্দ আর গোলু সব সময় তার যত্ন নিত। তাদের এই ভালোবাসার সম্মান আর যত্নে সাবিত্রী দেবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন এবং মেয়ে, জামাই আর নাতির সঙ্গে সুখের জীবন কাটাতে লাগলেন। শকুন্তলা দেবী তার বৌমা রিমাকে বললেন, বৌমা, তুমি যখন কাপড় কাচ্ছ আমার কাপড়গুলো একটু মেশিনে দিয়ে দাও না, শীতে আমার হাত ফুলে যায়, একা কাচতে পারি না। এই কথাটা শুনতেই রিমা রাগে জ্বলে উঠল। তোর এত বড় সাহস, আমাকে কাপড় কাচতে বলছিস? আমি কি তোর চাকর? এই বলে বৌমা শাশুড়ির চুল মুঠো করে ধরে জোরে টান দিল, তারপর ধাক্কা মেরে ফেলে দিল। শকুন্তলা দেবীর মাথা দেওয়ালে ধাক্কা খেল। ব্যথায় কাতরাতে কাতরাতে দেওয়ালে ভর দিয়ে কোনো মতে তিনি নিজের ঘরে ফিরলেন। এরপরে তিনি বিছানায় ঢলে পড়লেন। কখন তিনি ঘুমিয়ে পড়ছিলেন টেরই পাননি। 2 ঘন্টা পরে তিনি চোখ খুললেন। তিনি বুঝতে পারলেন কপালটা ফুলে উঠছে, ব্যথায় টন টন করছে, আর পেটে তীব্র খিদে। ধীরে ধীরে উঠে বৌমার কাছে গেলেন। বৌমা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও, কাল রাত থেকে কিচ্ছুটি খাইনি, শরীর একদম ভেঙে পড়েছে। বৌমা রান্নাঘরে গেল, একটা বাসি শক্ত শুকনো রুটি নিয়ে এলো আর মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, এই নে বুড়ি, এটা খেয়ে নে, তারপর গিয়ে সিঙ্কের বাসনগুলো মেজে দে। শকুন্তলা দেবীর খিদে এতটাই তীব্র ছিল যে যা পাচ্ছেন তাই খেতে রাজি। তাড়াতাড়ি মেঝে থেকে রুটির টুকরোটা তুলে নিজের ঘরে চলে গেলেন। রুটি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে দাঁতে কাটাই যাচ্ছিল না। 1 গ্লাস জল এনে রুটিটা ভিজিয়ে রাখলেন, তারপর একটু নরম হলে তবে খেলেন। শকুন্তলা দেবীর দিনগুলো এভাবেই কাটছিল। 2-3 দিনে একবার 1টা বা 2টো রুটি ছুঁড়ে দেওয়া হতো। তিনি তুলে নিয়ে জলে ভিজিয়ে খেতেন। শরীর হাড়ে হাড়ে শুকিয়ে যাচ্ছিল, দেখলে মনে হতো কাঠখোট্টা। তার বৌমা তার সঙ্গে এমন করবে এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি। স্বামী চলে গেছেন মাত্র 3 মাস হলো। সেই শোক থেকে এখনো বেরোতে পারেননি। মনের ভেতরে এখনো বড় ঝড় থামেনি। আর সেই সময় এই বৌমার হাতের এই অপমান। চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। বুকের ভেতরে যে ঝড় চলছে, মনে হচ্ছে এই বুক এখনই থেমে যাবে। এত কষ্ট যদি কোনো পাহাড়কে সইতে হতো, পাহাড়টাও হয়তো টুকরো টুকরো হয়ে যেত। এই দিনও দেখার বাকি ছিল। ছেলেও স্ত্রীরই পক্ষ নিল। যে বৌমাকে কত আশা নিয়ে ঘরে এনেছিলেন তার হাতে মার খেলেন, আর ছেলে একটাও কথা বলল না। কেন আমাকে ফেলে চলে গেলে তুমি? তোমার বদলে যদি আমি যেতাম তাহলে এই দিন অন্তত দেখতে হতো না। শকুন্তলা দেবী স্বামী দীনেশবাবুকে মনে করে আরও কাঁদতে লাগলেন। মনে পড়ল যেদিন এই ঘরে বউ হয়ে এসেছিলেন তখন কি ছিল? একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর। শ্বশুর শাশুড়ির সেবায় দিন রাত এক পায়ে দাঁড়িয়ে থাকতেন। সন্তানের মুখ দেখার জন্য কত মন্দিরে মানত করেছিলেন, কত কাকুতি মিনতি করেছিলেন ভগবানের কাছে। বিয়ের 10টি বছর পরে প্রভাতের জন্ম হয়েছিল। কত আদর নিয়ে কত মমতায় মানুষ করেছিলেন তাকে। নিজের সুখ জলাঞ্জলি দিয়ে ছেলের জীবনে আলোয় ভরিয়ে দিয়েছিলেন, পড়িয়েছিলেন, বড় করেছিলেন, এতটা যোগ্য করেছিলেন যে আজ ভালো পদে ভালো সংস্থায় চাকরি করছে। সেই ছেলের কাছে আজ মায়ের 2 বেলার ভাত বোঝা হয়ে গেছে। তিনি সারা রাত কাঁদলেন, চোখ ফুলে গেল, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। দুপুর থেকে রাত, রাত থেকে ভোর হয়ে গেল, ছেলে বা বৌমা একটা বারের জন্য ঘরে এলো না। এই অবহেলাটা আরও বেশি কষ্ট দিল। শেষমেশ চোখ মুছে উঠে দাঁড়ালেন। একটা ব্যাগ নিলেন, তাতে কিছু কাপড়, জমির কাগজপত্র, বাড়ির দলিল আর যতটুকু গহনা ছিল সব ভরলেন। তারপর বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার সময় ছেলে বা বৌমা একবারও আটকানোর চেষ্টা করল না। শকুন্তলা দেবী বাড়ি থেকে বের হলেন বটে,
কিন্তু বুকের ভেতরে কত দ্বন্দ্ব। এই বাড়িতেই বউ হয়ে এসেছিলেন। রিটেক। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কখনো এইভাবে সব নিয়ে বাপের বাড়ি যাননি। সংসারের দায়িত্ব তাকে এতটাই বেঁধে রেখেছিল, কখনো এখান থেকে যেতে হবেই। রিটেক। কিন্তু এখন তো যেতে হবেই। সাহস করে তিনি দাদার বাড়িতে পা রাখলেন। দাদা গোপাল দরজা খুলে অবাক। আরে শকুন্তলা, এভাবে হঠাৎ একা এলে? ছেলে নেই সঙ্গে? সব ভালো তো? ভেতর থেকে বৌদিও বেরিয়ে এলেন। আরে দিদি, কত ভালো লাগছে তোমাকে দেখে। দিদি ভেতরে আসো, দরজায় দাঁড়িয়ে কেন? শকুন্তলা দেবী একপাশে ব্যাগ রেখে সোফায় বসে পড়লেন। বৌদি জল দিলেন, তারপর খাবার নিয়ে এলেন। শকুন্তলা দেবীর মুখে চিন্তার ছায়া স্পষ্ট। দাদা বললেন, শকুন্তলা, কি হয়েছে বলবে না? এভাবে তোমাকে আগে কখনো আসতে দেখিনি। এত সমান তো দূরের কথা। রিটেক। এত জিনিস তো দূরের কথা, নিশ্চয় কিছু একটা হয়েছে। না না দাদা, তেমন কিছু না। দীনেশবাবু চলে যাওয়ার পর থেকে বাড়িতে মন বসছে না। উনি থাকতে সবসময় কিছু না কিছু চলতো, মন ভরা থাকতো। এখন যেন বাড়িটাই শ্মশানের নিস্তব্ধতা। কাজ হয় ঠিকই, কিন্তু সেই প্রাণটা নেই। তাই কিছুদিন এখানে থাকতে এলাম। হ্যাঁ, একদম ঠিক করেছ, এটা তোমারও বাড়ি, যত দিন খুশি থাকো। খাওয়া সেরে শকুন্তলা দেবী ঘরে চলে গেলেন। বিছানায় বসে রইলেন কিছুক্ষণ। মাথায় ঘুরপাক খাচ্ছে বৌমার কথা, সেই দৃশ্য। তিনি ভুলতে চাইছেন, কিন্তু বারবার সামনে ভেসে উঠছে। কাউকে কিচ্ছু বলছেন না, ভেতরে ভেতরে শুধু পুড়ছেন। চোখ ভিজে যাচ্ছে, মুছছেন। ঘুম নেই। জোর করে চোখ বন্ধ করছেন, খুলে ফেলছেন। গভীর রাতে কোনো মতে ঘুম এলো। পরের দিন সকালে উঠে ভাবলেন, আজ হয়তো ছেলে বা বৌমা আসবে নিতে। সারাদিন দরজার দিকে চেয়ে রইলেন। সন্ধ্যা নেমে এলো, কেউ এলো না। রাতে খেয়ে আবার শুয়ে পড়লেন। এভাবে 15টা দিন কেটে গেল। ওদিকে ছেলে আর বৌমা ভাবছে, বুড়িটা গেলে তো ভালো, ঝামেলা কমলো। কোথায় যাবে? দাদার বাড়িতেই গেছে হয়তো। কিছুদিন পর নিজেই ফিরে আসবে। আর জমি জমা বাড়িঘর মা কোথায় নিয়ে যাবে? সব শেষ পর্যন্ত আমাদেরই হবে। কিন্তু গোপাল চিন্তায় পড়লেন। স্ত্রীর সঙ্গে কথা বললেন। দুজনই তখন উদ্বিগ্ন। একদিন গোপাল বললেন, শকুন্তলা, কি হয়েছে বলবে? তোমার দাদা কি কাজের না? মনের কথা বললে তবেই তো সাহায্য করতে পারবো। বুঝতে পারছি ভেতরে ভেতরে তুমি কষ্ট পাচ্ছ। শকুন্তলা দেবী দাদার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। তখন সব কথা খুলে বললেন। গোপাল বললেন, তোমার দাদা বেঁচে থাকতে তুমি এত চিন্তা কেন করছো? শকুন্তলা দেবী বাড়ি ও জমির কাগজপত্রগুলো দেখালেন দাদাকে। কিছুদিনের মধ্যেই গোপাল সব আইনি কাজ সেরে ফেললেন। বাড়ি আর জমি একজন নির্মাণ ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গেল। বিক্রির টাকা দিয়ে গোপাল কাছেই একটা ছোট্ট বাড়ি শকুন্তলা দেবীর নামে কিনে দিলেন। বাড়ির টাকা ব্যাংকে শকুন্তলা দেবীর নামে জমা হলো। সেই টাকা তার মৃত্যুর পরে কাছের একটি বৃদ্ধাশ্রমকে দিয়ে দেওয়া হবে। সেরকমই ব্যবস্থা করা হলো। আদালতের পক্ষ থেকে ছেলে ও বৌমাকে বাড়ি খালি করার নোটিশ পাঠানো হলো। নোটিশ হাতে পেয়ে ছেলে আর বৌমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা দৌড়ে মায়ের কাছে গেল। মায়ের পায়ে পড়ে ছেলে কাঁদতে কাঁদতে বলল, মা, ক্ষমা করো, আমাদের সঙ্গে এমন করো না। আমরা আর কখনো এরকম করব না। চলো আমরা সবাই একসঙ্গে থাকব। বৌমাও তখন পায়ে পড়ল, মা, ক্ষমা করুন, আমরা সব সেবা করব আমরা। রিটেক। মা, ক্ষমা করুন, আপনার সব সেবা করব আমি। শকুন্তলা দেবী শান্ত গলায় বললেন, তোমরা বাবা আমার সব নামে সব। রিটেক। রিটেক। তোমার বাবা সব আমার নামে করে গিয়েছিলেন বলেই আজ আমি এখানে দাঁড়াতে পারছি। নইলে তোমরা আমাকে অনেক দিন আগেই হয়তো জ্যান্ত মেরে ফেলতে। তোমরা যখন আমার কথা শুনোনি, তখন আমি তোমাদের কথা কেন শুনবো? একজন মা হয়তো ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু এই বিধবা বৃদ্ধা কোনো দিন তোমাদের ক্ষমা করবে না। তোমরা আমাকে যে কষ্ট দিয়েছ, যে ঘা দিয়েছ, মোমের মতো এই মন পাথর হয়ে গেছে।
আমার এই যন্ত্রণা তোমাদের কোনো বদলা তোমরা কোনোদিন দিতে পারবে না। রিটেক। আমার সে যন্ত্রণার কোনো বদলা তোমরা কোনোদিনও দিতে পারবে না, তাই তোমাদের এটাই শাস্তি। যেখানে খুশি যাও থাকো, আমার কিচ্ছু আসে যায় না। এখান থেকে আমার বাকি জীবনটা আমি সুখে শান্তিতে নিজের মতো করে কাটাবো। এটুকু বলে শকুন্তলা দেবী রিটেক। এটুকু বলে শকুন্তলা দেবী নিজের বাড়িতে ঢুকে গেলেন। ছেলে আর বৌমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। বন্ধুরা, এই গল্প পড়ে আপনাদের কি মনে হলো? শকুন্তলা দেবী কি সব ঠিক করলেন না ভুল? মন্তব্যে জানান। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমাদের কাজের সব নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। নতুন গল্প নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।